আজকে আমরা দ্য সাইকোলজি অফ মানি বইটির সারসংক্ষেপ নিয়ে কথা বলব, যেখানে লেখক মর্গান হাউজেল দেখিয়েছেন টাকা আসলে কাগজ বা নম্বর নয়, বলের মতো মানুষের মনের ভেতর ঘুরে বেড়ায়। বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল, আর্থিক সাফল্য অনেকটাই আচরণের খেলা, আইকিউ বা উচ্চ ডিগ্রির নয়। তাই টাকা নিয়ে ভুল সিদ্ধান্তের পেছনে বস্তুগত কারণ নয়, বরং নিজের ধারণা, ভয়, অহংকার আর ধৈর্যের খেলা। ধরুন দুজন মানুষ একই কলেজে পড়েছে, একই চাকরি পেয়েছে, কিন্তু একজন স্বাচ্ছন্দ্যে অবসর নিতে পারল আর আরেকজন ঋণের চাপে আটকে গেলেন। পার্থক্য কোথায়? আচরণ। যিনি বাড়তি আয়ের সঙ্গে বাড়তি খরচকে জুড়ে দেননি, যিনি প্রতি মাসের ছোট্ট ছোট্ট সঞ্চয়ে শৃঙ্খলা গড়েছেন, তিনি জিতেছেন। তাই কম্পাউন্ডিং শুধু সুদের হিসাব নয়, এটি অভ্যাসেরও হিসাব। বইটির সবচেয়ে শক্তিশালী গল্পগুলো একেবারে সাধারণ মানুষের। 1930 এর দশকে একজন গাড়ির চালক, রোনাল্ড রিড, কখনো বেতন বেশি পাননি, তবু মৃত্যুর সময় $8 মিলিয়ন মালিক হন। কিভাবে? তিনি ছিলেন একজন জ্যানিটর, স্কুলের বাথরুম পরিষ্কার করতেন, নিজের বাড়ির মর্টগেজ শোধ করে ফেলেছিলেন, প্রতি মাসে ছোট্ট অঙ্কের টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতেন। আবার আর্থিক পরামর্শদাতা রিচার্ড ফুসকোন 2008 সালে দেউলিয়া হয়ে গেলেন। পার্থক্য কি? রোনাল্ড ধৈর্যশীল ছিলেন, বছরের পর বছর ধরে কম খরচ, নিয়মিত বিনিয়োগ আর টানাপোড়েনে ভয় পাননি। ফুসকোন চেষ্টা করেছিলেন দ্রুত বড় হতে, লিভারেজ করে, বাজারে সময় নির্ণয়ের খেলায় হেরে গেলেন। লেখক বলেন, $2 বিলিয়ন মালিকও ঘুমাতে পারে না যদি তার ভয় থাকে $3 কোটি হারিয়ে যাবে, আর $1 লাখ মালিকও ঘুমোতে পারে যদি খরচ নিয়ন্ত্রণে থাকে। তাই টাকার সঙ্গে সুখের সম্পর্ক কেবল আয় নয়, আপনার নিজের সঙ্গে কতটা শান্তি আছে তার ওপর নির্ভর করে। আমরা প্রায়ই ভাবি, আরেকটু বেশি আয় হলে সব সমস্যার সমাধান হবে, কিন্তু বাস্তবতা হল, খরচের লক্ষ্য হাঁটুর ওপরে সরে যায়। আয় বাড়লে যদি আমরা সঙ্গে সঙ্গে আরামের দৌড়ে না যাই, তাহলেই সঞ্চয়ের বীজ বপন হয়। লেখক একে বলেন সংযমের ম্যাজিক। ছোট্ট উদাহরণ, 10% সঞ্চয় করলে 50 বছরে আপনার প্রথম 10 বছরের চাকরির আয়ের চেয়ে বেশি জমা হয়ে যেতে পারে, যদি বাজার গড়ে 8% রিটার্ন দেয়। তবে এই অঙ্কের চেয়ে বড় হচ্ছে মানসিকতা। আপনি কি বিনা কারণে বাড়তি আয়ের টাকায় নতুন ফোন কিনবেন, না পুরনোটা আরও 1 বছর টানবেন? বইতে আরও বলা হয়, সবচেয়ে ভালো বিনিয়োগ হল আপনার টাইমলাইন বুঝে নেওয়া। যদি আপনার টাকা আগামী 2 বছরের মধ্যে লাগবে, তখন শেয়ারে ঢালা বোকামি, আবার যদি 30 বছরের জন্য রাখবেন, তখন সঞ্চয়পত্রে 5% সুদেও সুযোগ হারাবেন। তাই টাকা রাখার আগে নিজেকে জিজ্ঞেস করুন, এই টাকাটা কব্দি লাগবে? উত্তরে যদি জানি না বলেন, তাহলে আপনি ঝুঁকি নিতে পারেন, কিন্তু যদি আগামী 6 মাসে বিয়ে বলেন, তাহলে স্থির আয় নিরাপদ। মানুষের সবচেয়ে বড় শত্রু নিজের অতীত। আমরা বাজার ধস দেখে ভয় পাই, কারণ আমাদের দাদানানা বলেছেন 1971 বা 2008 গল্প। কিন্তু পরিসংখ্যান বলে 100 বছরে বাজার 85% সময়ই ঊর্ধ্বমুখী। তাই লেখক পরামর্শ দেন, আপনি যদি ধৈর্য ধরতে পারেন, বাজার ধৈর্য ধরবে না, সুযোগ তৈরি করে দেবে। ঝুঁকির ভয় কমাতে তিনি সহজ কৌশল বলেন, কখনই সব টাকা এক জায়গায় না রাখা, বার্ষিক খরচের 20 গুণ জরুরি তহবিল রাখা, আর প্রতি বছর একবার সম্পদের 5% ফান্ড মানি হিসেবে খেলতে দেওয়া, যাতে মন ভালো থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা, আপনার পাশের লোকের দেখানো ধনী জীবনটা হয়তো ফাঁপা। লেখক বলেন, আমরা যা দেখি তা হল ইহুদি হাসপাতালে সাজানো ফুলের তোড়া, কিন্তু বাস্তবে সেটা অস্থায়ী। সামাজিক মিডিয়ায় ল্যাম্বরগিনির ছবি দেখে যদি আপনি নিজের পরিকল্পনা ভুলে যান, তাহলে আপনি ধৈর্য হারান, বিনিয়োগ বদলে ফেলেন, আর শেষ পর্যন্ত লস করেন। তাই নিজের দৌড়ে থাকুন, পাশের লেনের গতি দেখে স্টিয়ারিং না ঘুরিয়ে। এখানে আরও একটা গল্প যোগ করা যাক। 1950 এর দশকে একজন স্কুল শিক্ষিকা, গ্রেস গ্রোনার, মাসে $30 সঞ্চয় করতেন। তিনি কখনো বিয়ে করেননি, নিজের বাড়ি ছিল না, তবে তিনি প্রতি মাসে ছোট্ট অঙ্কের টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতেন। মৃত্যুর সময় তার সম্পদ দাঁড়ায় $7 মিলিয়ন। তিনি তার সম্পদ বিশ্ববিদ্যালয়ে দান করে গেছেন। এই গল্প বলে, টাকা বড় হয় সময়ের সঙ্গে, আকারের সঙ্গে নয়। তাই ছোট্ট শুরু হলেও লজ্জা নেই, শুধু শুরুটা হতে হবে নিয়মিত।
আমরা ভাবি ধনী হতে হলে উচ্চ রিটার্ন দরকার, কিন্তু লেখক বলেন বেঁচে থাকার জন্য শুধু রিটার্ন নয়, টাইম দরকার। একজন বিনিয়োগকারী যিনি 10% রিটার্ন পেলেন 20 বছর, তিনি 20% রিটার্ন পেয়ে 5 বছর পর বেরিয়ে গেলে কখনই এগোতে পারবেন না। তাই বইটির সবচেয়ে বড় মেসেজ সংযম, ধৈর্য আর নিজের সঙ্গে সৎ থাকা। একটা জিনিস মনে রাখবেন, টাকা কিন্তু কোনো ম্যাজিক্যাল স্পেল নয় যে আপনি আজ বিনিয়োগ করলেন কাল কোটিপতি। বরং এটি এক ধরনের চাষাবাদ, বীজ বোনো, জল দাও, অপেক্ষা করো। আমাদের সমাজে আমরা প্রায়ই শুনি বাজার তো জুয়া, কিন্তু জুয়া তখনই যখন আপনি এক রাতে লাখপতি হতে চান। টাকার সঙ্গে বন্ধুত্ব গড়তে হলে আপনাকে বছরের পর বছর একই পথে হাঁটতে হবে, যতই ঝড় আসুক। লেখক আরও একটি কৌশল বলেন, সঞ্চয় করার আগে নিজেকে চিনুন। ধরুন আপনি একজন উদ্যোক্তা, আপনার আয় অস্থির, তাহলে আপনার জরুরি তহবিল 8 থেকে 12 মাসের খরচের সমান হওয়া উচিত। আবার আপনি যদি সরকারি চাকরিজীবী, তাহলে 3 থেকে 4 মাসও যথেষ্ট। এই নিজেকে চেনা শব্দটা হল মূলমন্ত্র, কারণ আপনার ঝুঁকি সহ্য করার ক্ষমতা আপনার চেয়ে বড় কোনো পরামর্শদাতা বলে দিতে পারবে না। আমাদের সমাজে টাকা নিয়ে কথা বলা একটা ট্যাবু, কিন্তু যদি আমরা ছোটবেলা থেকে শিখতাম যে না বলা শিখলে ভবিষ্যৎ বলবে হ্যাঁ, তাহলে অনেক ঋণগ্রস্ত জীবন এড়ানো যেত। লেখক পরামর্শ দেন, বাবা মায়েরা বাচ্চাদের হাতে একটা ছোট্ট অ্যাকাউন্ট দিন, বলুন তারা যদি 10 টাকা সঞ্চয় করে 11 টাকা পায়, তাহলেই কম্পাউন্ডিংয়ের জাদু বোঝে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, টাকা নিয়ে লজ্জা না পাওয়া। আমরা প্রায়ই শুনি ছোট চাকরি, ছোট বেতন, কি করব? কিন্তু যদি আপনি মাসে 1000 টাকাও সঞ্চয় করেন, 30 বছরে সেটা 15 লাখ হতে পারে। এই হিসাব শুনে অনেকেই হাসবেন, 15 লাখ দিয়ে কি হবে? কিন্তু ভাবুন, এই 15 লাখ যদি আপনার জরুরি তহবিল হয়, তাহলে কোনো অপ্রত্যাশিত খরচে আপনি ঋণগ্রস্ত হবেন না। তাই ছোট্ট শুরু লজ্জার নয়, বরং গর্বের। এখন একটা বাস্তব প্রশ্ন, আমি যদি এখনই শুরু করতে চাই, কি করব? প্রথমে একটা জরুরি তহবিল গড়ুন, অন্তত 3 মাসের খরচ। এরপর যতটুকু বাড়তি থাকে তা একটা ইন্ডেক্স ফান্ডে নিয়মিত যান। কোনো দিন যদি বাজার 20% পড়ে যায়, ভয় পাবেন না, বরং একই অঙ্কের টাকায় আরও ইউনিট পাবেন। এই মানসিকতা যদি 10 বছর ধরে ধরে রাখতে পারেন, আপনি নিজেই অবাক হবেন। আমাদের সংস্কৃতিতে আছে সংসারে কিছু থাকবে না ধরনের কথা, কিন্তু লেখক বলেন টাকা মানুষকে খারাপ করে না, টাকা মানুষের ভেতরের খারাপটা বাইরে নিয়ে আসে। তাই আপনি যদি মনে করেন টাকা আপনাকে অহংকারী করবে, তাহলে আপনি টাকা রাখতেই ভয় পাবেন। বরং টাকাকে একটা টুল হিসেবে দেখুন, যেটা আপনাকে আপনার স্বপ্ন পূরণে সাহায্য করবে, সেটা হোক সন্তানের পড়াশোনা, নিজের অবসর বা বাবা মায়ের চিকিৎসা। শেষে ফ্রিডম শব্দটাই বইটির কেন্দ্রবিন্দু। টাকা যখন আপনাকে বলে দেয় তুমি যে কোনো কাজ ছেড়ে দিতে পারো, কারণ তোমার জরুরি খরচ ঢাকা আছে, তখনই আপনি আসলে মুক্ত। এই মুক্তি পেতে হলে আপনাকে সবচেয়ে বড় দুটি শত্রুকে জয় করতে হবে, অহংকার আর জেদ। অহংকার বলে আমি বাজারকে টাইম করতে পারি, আর জেদ বলে আমার পাশের বন্ধু যেটা করেছে আমিও করব। এই দুটোর জায়গায় ধৈর্য আর বাস্তবতা বসালে আপনি বাজারের যে কোনো ঝড়ে টিকে থাকতে পারবেন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে মনে রাখবেন, টাকা হলো একটা গল্প যেখানে নায়ক আপনি, খলনায়ক আপনার নিজের আচরণ। আপনি যদি প্রতি মাসে ছোট্ট ছোট্ট সংযমের অভ্যাস গড়তে পারেন, যদি বাজার ধসের সময় না ছুটে পাল্টে যান, যদি নিজের লক্ষ্যে চোখ রাখেন, তাহলে সময়ই আপনার সবচেয়ে বড় বিনিয়োগকারী হয়ে উঠবে। আর সেই সময়ের সঙ্গে আপনার বন্ধুত্ব গড়ে উঠলে টাকা আর আপনার পেছনে দৌড়াবে, আপনি টাকার পেছনে নয়। পড়া শেষ না হলেও জ্ঞানের পথ চলমান। যদি আজকের সারসংক্ষেপ কাজে লেগেছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও চেপে দিন, পরবর্তী বইটির ঝটপট সারাংশ আপনার নোটিফিকেশনেই। বুক ব্রিফস, সময় বাঁচান, জ্ঞান বাড়ান।